21 আগস্ট গ্রেনেড হামলা মামলার ডেথ রেফারেন্স ও আপিলের রায় আজ। দণ্ড বহাল থাকবে কিনা জানাবেন হাইকোর্ট। দুর্নীতির মাত্রা অনুসন্ধানে প্রস্তুত শ্বেতপত্র প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর আজ। থাকছে অর্থনীতির সামষ্টিক ও খাত ভিত্তিক সুপারিশও। চাঁদপুরের নদীগুলোতে ইলিশের আকাল থাকলেও রেকর্ড চিত্র উৎপাদনে। মৎস্য বিভাগের দেখানো হিসাব নিয়ে প্রশ্ন। এবং বগুড়ায় যমুনার নতুন চরগুলোতে চাষাবাদে অতি খরচের চাপে কৃষক। সঠিক পরিকল্পনায় আবাদ বাড়ানোর পরামর্শ। স্বাগত। এখন সকালে পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি আমি সুমের রাত্রি। 21 আগস্ট গ্রেনেড হামলার মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানির রায় ঘোষণা আজ। 2018 সালে বিএনপির সাবেক প্রতিমন্ত্রী লুৎফর জামান বাবর, সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু সহ 19 জনের মৃত্যুদণ্ড ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বিএনপির নেতা হারিস চৌধুরী, কাজী শাহ মোফাজ্জল হোসেন সহ 19 জনের যাবজ্জীবন দণ্ড দেওয়া হয়। এছাড়া বিভিন্ন মেয়াদের দণ্ড দেওয়া হয় 11 জনকে। রাব্বি হোসেনের প্রতিবেদন। দেশের ইতিহাসে রাজনৈতিক সভা সমাবেশে যতগুলো হামলার ঘটনা ঘটেছে তার মধ্যে 2004 সালের 21 আগস্টের এই হামলা অন্যতম। যুদ্ধে ব্যবহৃত গ্রেনেড দিয়ে হামলার এই ঘটনা ছিল ভয়াবহ ও নৃশংস। এই ঘটনায় তৎকালীন রাষ্ট্রপতির স্ত্রী আওয়ামী লীগ নেত্রী আইবি রহমান সহ নিহত হয় 24 জন, যার অধিকাংশই আওয়ামী লীগের নেতাকর্মী। সেই ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন তৎকালীন বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। সেই হামলায় আওয়ামী লীগ অভিযোগের আঙুল তোলে তৎকালীন ক্ষমতাসীন বিএনপি ও জামায়াতের 4 দলীয় জোট সরকারের ওপর। হামলার পরদিন দুটি মামলা হয় মতিঝিল থানায়। পরে থানা পুলিশ ডিবির হাত ঘুরে মামলার তদন্তের ভার যায় সিআইডির হাতে। মামলার 4 বছর পর 2008 সালে 22 জনের বিরুদ্ধে চার্জশিট দেয় সিআইডি। অভিযোগও গঠন করা হয় 22 জনের বিরুদ্ধে। তবে অধিকতর তদন্তের জন্য আদেশ দেন বিচারিক আদালত। তারপর 2011 সালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ আরও 30 জনের নাম উল্লেখ করে মোট 52 জনকে আসামি করে একটি সম্পূরক চার্জশিট দাখিল করে সিআইডি। এই মামলার বিচার কার্য চলে 2018 সালের সেপ্টেম্বর পর্যন্ত। 21 আগস্টের ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনের 2 মামলায় 2018 সালের 10 অক্টোবর রায় দেয় ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1। বিএনপির সাবেক প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু সহ 19 জনকে মৃত্যুদণ্ড দেয়া হয়। মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বিএনপি নেতা হারিস চৌধুরী, কাজী শাহ মোফাজ্জল হোসেন সহ 19 জনকে দেয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড। এছাড়া বিভিন্ন মেয়াদে দণ্ড দেয়া হয় 11 জনকে। এরপর ওই বছরই ডেথ রেফারেন্স অর্থাৎ মৃত্যুদণ্ডাদেশের জন্য অনুমোদন চেয়ে রায়ের নথি আসে হাইকোর্টে। পাশাপাশি দণ্ডিত কারাবন্দীরা রায়ের বিরুদ্ধে আপিল করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুর রহিম ও হারকাতুল জিহাদের সাবেক আমির শেখ আব্দুস সালাম 2021 সালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 5 আগস্ট কর্তৃত্ববাদী আওয়ামী সরকারের পতন হলে প্রায় 7 বছর পর গত 23 অক্টোবর বহুল আলোচিত এই মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানির জন্য পাঠানো হয় বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চে। 31 অক্টোবর শুরু হওয়া মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানি গ্রহণ শেষ হয় 21 নভেম্বর। রাজনীতি বিশ্লেষকরা মনে করেন আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থাকলেও 21 আগস্টের ঘটনার পর থেকেই দুই দলের মধ্যে দেখা দেয় রাজনৈতিক তিক্ততা। রাব্বি হোসেন, এখন, ঢাকা। বিগত আওয়ামী লীগ সরকারের গত 15 বছরে দুর্নীতির মাত্রা ও কারণ অনুসন্ধানে প্রস্তুত করা প্রতিবেদন আজ প্রধান উপদেষ্টার কাছে জমা দেবে শ্বেতপত্র প্রণয়ন কমিটি। প্রতিবেদনে তুলে ধরা হচ্ছে আর্থিক খাতের দুর্নীতি এবং অর্থ পাচারের চিত্র।
সেই সঙ্গে থাকছে সামষ্টিক অর্থনীতি ও খাত ভিত্তিক অর্থনীতির বর্তমান চিত্র। আগামী দিনের জন্য করণীয় ঠিক করতে সুপারিশও থাকছে শ্বেতপত্রে। তবে প্রতিবেদনের বিস্তারিত গণমাধ্যমের সামনে তুলে ধরা হবে আগামীকাল। জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর অর্থনৈতিক অবস্থা তুলে ধরে শ্বেতপত্র প্রকাশ করতে 12 সদস্যের কমিটি গঠন করে অন্তর্বর্তী সরকার। কমিটির দায়িত্ব দেওয়া হয় অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যকে। গত 3 মাসে দেশের সার্বিক অর্থনীতি নিয়ে বিভিন্ন অংশীজনের মতামত নিয়েছে কমিটি। সামষ্টিক অর্থনীতি ও খাত ভিত্তিক অর্থনীতির অবস্থা এবং সামনের দিনের জন্য করণীয় ঠিক করতে সুপারিশ থাকবে এই শ্বেতপত্রে। জানা গেছে আওয়ামী লীগের 15 বছরের শাসনামলে প্রতি বছর গড়ে প্রায় $1400 কোটি বিদেশে পাচার হয়েছে। শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রতিবেদনে এই তথ্য উল্লেখ করা হয়েছে। শুরু হলো বিজয়ের মাস ডিসেম্বর। 1971 সালের ডিসেম্বর মাসে শুরু হচ্ছে ধীরে ধীরে স্পষ্ট হতে থাকে বিজয়ের সমীকরণ। 1971 সালের আজকের দিনে মুক্তিযোদ্ধারা সিলেটের বেশ কিছু এলাকা মুক্তাঞ্চল ঘোষণা করেন। বিস্তারিত সাদাত অফরের প্রতিবেদনে। এই মুক্তির শুরুটা হয় ব্রিটিশদের বিদায়ের মাধ্যমে। সাল 1930। বিপ্লবী পথ বেছে নিয়েছিল এদেশের তরুণ সূর্য সেন, তিতুমীর, প্রীতিলতা ওয়াদ্দেদার। এরপর 1947-এ বিজয়। তবে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান একটি দেশ হওয়ার পরেও দুই অঞ্চলের মধ্যে সাংস্কৃতিক, ভাষাগত ও অর্থনৈতিক বৈষম্য ছিল প্রকট। তাই 1971-এর তরুণ শেখ মুজিব, সামরিক বাহিনীতে কর্মরত জিয়াউর রহমান, তাজউদ্দিন আহমেদ সহ আরও অজস্র তরুণ দিশা দিয়েছিলেন বিপ্লবের পথের। বন্দুক নিয়ে আসছি ড্যামরা থেকে চকে, রিক্সা চলতে হয়েছে, রিক্সার থেকে তোমার হাইটে আসতে হয়েছে। লোকে দেখে না, আমাদের সবাই দেখতেছে আমরা চলে আসতেছি। প্রত্যেকটা লোক আমাদের সাপোর্ট করছে বলে আমরা করতে পারছি। আপামর মানুষ, আপামর জনসাধারণে এই মানে মানুষজন আমাদের পাশে আসছে। আমরা যখন রাস্তায় গুলি খাচ্ছিলাম, খাবার ছাড়া ছিলাম। 2024-এ একই গল্প, ভিন্নতা সময়ে, তারুণ্যে। বাংলাদেশের সবচেয়ে শক্তিমান স্বৈরাচারের বিরুদ্ধে যে বিপ্লব, তাও ঘটেছে বৈষম্যের বিরুদ্ধে। ওরা সবসময় চারদিকে থাকতো, যখনই সুযোগ পাইতো তখনই ওরা আর্মি দেওয়া ওদেরকে পিটন দিত। এরকম একটা ছেলেকে একদিন খুব মারছে। এত সুন্দর লম্বা ছিল, আমাদের বেড বেরিয়ে পাটার বাইরে চলে আসছে এরকম, কিন্তু পায়ের হাড়গুলো সব ভাঙা। আমি যখন গুলিবিদ্ধ হই তখন আমাকেও আমার ভাইরা ধরে, আমি তাদেরকে চিনি না, কিন্তু আমাকে রাস্তা থেকে তুলে নিয়ে তারা মেডিকেল নিয়ে আসে, হসপিটালে নিয়ে আসে। কাউকে চিনি না, কিন্তু তখন যুদ্ধক্ষেত্রে বা যুদ্ধের এই ময়দানটায় আমরা এক একজনের ভাই, রক্তের চেয়েও বেশি। 71 আমি দেখেছি কাছ থেকে কিশোরী হিসেবে, সেটারও অংশীদার ছিলাম আমরা। 2024 আমি যখন আমি দেখি আমার 71-এর মুক্তিযোদ্ধাদের পুনর্জন্ম আমি দেখি। 1971 সালের 25 মার্চ রাতে পাকিস্তানি সেনাবাহিনীর অপারেশন সার্চলাইটের গণহত্যা নাড়া দিয়েছিল বিশ্ব বিবেককে। এরপর থেকেই তরুণরা যুক্ত হয় মুক্তিযুদ্ধে। 25 মার্চের পরে আমাদের কথা হচ্ছে আমাদের কিছু একটা করতে হবে, বাট কি করতে হবে নিজেও জানি না। সেই যেদিন জিয়াউর রহমান ব্রডকাস্ট করেন যে শেখ মুজিব, বাংলাদেশ গভর্নমেন্ট ইজ ডিক্লারিং ইন্ডিপেন্ডেন্স, দ্যাট ওয়াজ দ্য স্ট্রাইকিং রড। যদি মরেই যাব তো কিছু নিয়ে মরি না। 1971-এর আজকের দিনে সিলেটের কয়েকটি অঞ্চল দখল নেয় মুক্তিযোদ্ধারা। অন্যদিকে ঢাকায় চলে পাক হানাদার বাহিনীর নৃশংসতা। এদিন নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে উঠে আসে বুড়িগঙ্গার ওপারে পাক হানাদার বাহিনীর অন্তত 87 জনকে হত্যার সংবাদ। আন্তর্জাতিক চাপেও থামিনি পাকিস্তানের গণহত্যা। জিপ দেখে তো ভয়ে উঠে গেলাম। তো দেখি একটা বাচ্চা মেয়ে, বয়স হয়তো 7, 8, 9 এরকম, তাকে জিপ থেকে টেনে নামালো। নামিয়ে ওই মেয়েটাকে সোজা হাঁটিয়ে ওটির দিকে নিয়ে যাচ্ছে। তখন ওকে জিজ্ঞেস করলাম যে কি হলো। ও বলল ও আর ওর দাদি ওদের ওই বেড়ার ঘরটা ভেঙে দাদিকে গুলি করে মেরে মেয়েটাকে অত্যাচার করে আজকে এখানে নিয়ে আসছে।
৩ ডিসেম্বর ভারত সরকারের সহযোগিতায় মুক্তিযুদ্ধের গতি আরও ত্বরান্বিত হয়। পাকিস্তান গভর্নমেন্টে প্রচুর প্রপাগান্ডা চলতেছে যে বাংলাদেশে এটা ইন্টারনাল অ্যাফেয়ার, ইন্ডিয়া নাক গলাইতেছে। পাকিস্তান গভর্নমেন্ট চাইছে যে স্কুল কলেজগুলো খোলা থাকে, এটা হচ্ছে হটবেড অফ অপারেশন। তা আমরা চাইছি এটা বন্ধ করতে। মার্চ থেকে ডিসেম্বর যত দিন গেছে ততই মুক্তিবাহিনীর কাছে কোণঠাসা হয়েছে হানাদার বাহিনী। গেরিলা হামলা ও সম্মুখ যুদ্ধে পিছু হটে পাকিস্তানিরা, আর মুক্তিবাহিনী একের পর এক মুক্তাঞ্চল ঘোষণা করতে থাকে। 1971 সালের 16 ডিসেম্বর চূড়ান্ত বিজয় আসে। পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের মাধ্যমে বিশ্বের মানচিত্রে নতুন একটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়, যার নাম বাংলাদেশ। স্বাধীন বাংলার বিজয় পতাকা। শাহাদাত অফরোজ, এখন, ঢাকা। চাঁদপুরের সাম্প্রতিক বছরগুলোতে ইলিশের আকাল থাকলেও সরকারি হিসাব দেখানো হচ্ছে উৎপাদনের রেকর্ড চিত্র। ভুল ঠিকানায় দেখানো হচ্ছে আহরণের পরিসংখ্যান। জেলায় গোমতী নদীর অস্তিত্ব না থাকলেও দেখানো হচ্ছে সেখান থেকে ইলিশ আহরণের পরিমাণ। পাশাপাশি উৎপাদনের যে হিসাব দেখিয়েছে মৎস্য বিভাগ, তা নিয়েও বিস্মিত ইলিশ গবেষকরা। তালহা জুবাইরের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন এমদাদুল হক জ্যাকি। ইলিশের খ্যাতির কারণে দেশের বিভিন্ন অঞ্চলের মধ্যে বেশ সমাদৃত চাঁদপুর। ভরা মৌসুমে পাইকারি মাছঘাটগুলোতে নিকট দূরের ক্রেতায় জমে ভিড়। সাম্প্রতিক বছরগুলোতে আকাশ ছোঁয়া দরের পাশাপাশি বাজারে মাছের সরবরাহ তুলনামূলক কম। তবে মৎস্য বিভাগের দেয়া পরিসংখ্যানে উৎপাদনের ফর্দ ফুলে পেঁপে হচ্ছে দীর্ঘ। এমন অবস্থায় প্রশ্ন উঠেছে, কাজীর গরু কি খালি কেতাবেই আছে, নাকি গোয়ালের চিত্র আসলেই ভিন্ন? বিষয়টি অনুসন্ধানে মাঠে নামে এখন টেলিভিশন। সারা বছরে 2-3 মাসে এই নদীতে ইলিশ মাছ পাওয়া যায় বলা আরই। মাছ পাওয়া যায় অল্প পরিমাণে, বেশি পরিমাণ পাওয়া যায় না, কিন্তু বেশি পরিমাণ পাওয়া যায় আপনার ফাল্গুন চৈত্রী। দনাগদার ইলিশ মাছ ভাই এই বর্ষা আসলে মনে করেন 4-5 কেজি আনে, টুকটাক বিক্রি হয়। দনাগদা ইলিশ মাছ পাওয়া যায় না, কম। মেঘনার শাখা নদী ধনাগোদা বয়ে গেছে চাঁদপুরের মতলব উত্তর ও দক্ষিণ উপজেলার ভেতর দিয়ে। শান্ত এই নদীতে সারা বছরই মেলে দেশি নানা মাছের দেখা। তবে বর্ষায় পানি বাড়লে অন্যান্য মাছের সাথে 2-4টে ইলিশও পান জেলেরা। অথচ 2023-24 অর্থ বছরে জেলা মৎস্য বিভাগ ধনাগোদা ও চাঁদপুরে অস্তিত্ববিহীন গোমতী নদী থেকে ইলিশের উৎপাদন দেখিয়েছে 373.5 টন। বিষয়টি খোদ জেলেদের কাছেই অনেকটা অস্বাভাবিক ঘটনা। একইভাবে বিস্মিত মৎস্য ব্যবসায়ী ও গবেষকরাও। বৈশাখ মাস আইলে দুগা ছোট ছোট টেম্পো ইলিশ পায়, বড় ইলিশ পাওয়া যায় না। এই 4-5 বছর 5-7 বছর ধরে পায় না। আমরা হালি হিসাবে বেশি, মৎস্য কর্মকর্তারা কোনো সময় এটা জানতে আসে না যে আপনারা কত মন মাছ আজকে বেচছেন বা কি পরিমাণ আসে, এটা কেউ জিজ্ঞাসা করে না। চাঁদপুর অঞ্চলের ডাকাতিয়া, মেঘনা, ধনাগদা এই সমস্ত ছোট নদীতে সচরাচর তারা বসবাস বা খাওয়া দাওয়া প্রজননের উদ্দেশ্যে ঢোকে না, চলাচল করে না। অ্যাক্সিডেন্টাল তারা কোনো সময় কোনো কারণে কোনো ঝাঁক হয়তো ঢুকে থাকতে পারবে, অন্যথায় স্বাভাবিক বসবাস তারা এই সমস্ত ছোটোখাটো নদ নদীগুলোতে করে না। এমনিতেই দূষণসহ নানা কারণে জেলার নদীগুলোতে প্রতি বছর আশঙ্কাজনক হারে কমছে ইলিশের উৎপাদন। অথচ জেলায় রেকর্ড 35,104 টন ইলিশের উৎপাদন দেখিয়েছে মৎস্য বিভাগ। এর মধ্যে চাঁদপুর সদরে 18,972.75 টন, হাইমচরে 10,239 টন, মতলব উত্তরে 5,519.5 টন ও মতলব দক্ষিণ উপজেলায় 373.5 টন। তবে পদ্মার ইলিশে মেলেনি লিখিত পরিসংখ্যান। লিপিবদ্ধ নেই পদ্মা নদী থেকে পাওয়া ইলিশের হিসাব। আড়তদারদের দাবি, ইলিশের উৎপাদনের তথ্য নিতে কখনো কোনো আড়তে যায়নি মৎস্য বিভাগ। স্বভাবতই প্রশ্ন উঠে, ইলিশ উৎপাদনে দেয়া এই তথ্যের বিশ্বাসযোগ্যতা কি? আমাদের কাছ থেকে তথ্য নেয় না, এটা ওনারা কীভাবে হিসাব দিচ্ছে এটা ওনারাই বলতে পারে, কিন্তু আমাদের হিসাবে প্রতি বছরই কমতেছে। আজ থেকে 10 বছর আগে লক্ষ্য করেন, যখন এত অভিযান ছিল না, এত কঠোরতা ছিল না, মাছ তো অনেক বেশি হয়েছে। এখন ওনারা বেশি দেখায় কিভাবে? আমাদের উপর একটা ক্লেইম আসছে যে ইলিশের পরিমাণ দিন দিন বাড়ছে, ইলিশের উৎপাদন বাড়ছে, কিন্তু ব্যবসায়ীরা মনে হয় সিন্ডিকেট করে মাছের দাম বাড়াচ্ছে, একটা আর্টিফিশিয়াল শর্টেজ দেখাচ্ছে। এই যে বাড়তি দেখানোটা, এটাতেও তো সবার ক্ষতি হচ্ছে। কেন ক্ষতি হচ্ছে? সরকার সঠিক সিদ্ধান্তটা নিতে পারতেছে না যে ইলিশের উৎপাদন বাড়ানোর জন্য
সরকারের কি পদক্ষেপগুলো নেওয়া উচিত? ওইটা হিসাব করা কে হিসাব করেছে আমি জানি না, তবে এটা আমরা যেটা হিসাব করে থাকি গোমতী নদী তো আপনার এটা চাঁদপুরের কোনো ইয়া না। ধনাগদা নদীর পাট আমাদের ইয়াতে আছে, আর গোমতী যেটা বললেন সেটা আপনি এই সোর্সটা কোথায় পেয়েছেন আমাকে দেখতে হবে। শুধু দেশে নয়, চাঁদপুরের ইলিশের খ্যাতি বিশ্বজুড়ে। পদ্মা মেঘনা ইলিশের প্রাচুর্যতা রক্ষায় প্রয়োজন গবেষণা ও সঠিক তথ্য নিরূপণ। ইলিশ সংকট মোকাবেলায় দরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, এমনটাই দাবি জেলাবাসীর। তালহা জুবায়ের, এখন চাঁদপুর। হেমন্তে বগুড়ার যমুনা নদীতে জেগেছে চর। নতুন নতুন ফসলি জমি বাড়লেও বীজ, সার ও কীটনাশকের খরচে বিপাকে কৃষকরা। এছাড়া পতিত রয়েছে বেশ কিছু জমি। সঠিক পরিকল্পনার মাধ্যমে চরগুলোকে আবাদের আওতায় আনার আহ্বান চরাঞ্চলের চাষিদের। বিস্তারিত রাজীব সেলিমের প্রতিবেদনে ক্যামেরায় ছিলেন সাইফুল সাগর। বর্ষায় এখানে যমুনার অথই জল, পরবর্তী মৌসুমে ধুধু বালুচর। আর সেই চর কৃষকের অক্লান্ত পরিশ্রমে এখন সবুজ শ্যামল ফসলি মাঠ। বগুড়ার সারিয়াকান্দি উপজেলার এই চরের প্রায় 12,500 হেক্টর জমিতে চলছে চাষাবাদের ভরা মৌসুম। যমুনার চরে একসময় শুধুমাত্র গম, কাউন আর মাসকালাই চাষ করে খাদ্যের চাহিদা মেটাতেন এখানকার কৃষকরা। এখন আবাদ হচ্ছে ধান, ভুট্টা, মরিচ, মিষ্টি কুমড়া সহ বিভিন্ন সবজি। উপযুক্ত আবহাওয়া, উন্নত জাত আর উর্বর পলিমাটিতে চাষাবাদে ভাগ্য খুলেছে কৃষকের। আমরা যেটা লাগাই সেটাই সোনার মতন ফসল হয়। বন্যার পরে আমরা মরিচ লাগাই, মরিচে 4 বিঘা জমি মরিচ লাগাচ্ছি, আমাদের ভালো জল দাম পাই, যে 7 লাখ 8 লাখ টাকা বেচা যাবে। ধানের ফসলটা এটা খুব উন্নতমান ফসল হয়েছে ফিরে। আর এই যে শাকসবজি, মরিচগুলো কেবল আবাদ আমরা করতেছি, মোটামুটি ফসলগুলো ভালো আছে। নদী ভাঙা গড়ার খেলায় এবছর ফসলি জমির পরিমাণ বেড়েছে 70 হেক্টর। 8,250 হেক্টর জমিতে ভুট্টা, 3,130 হেক্টর জমিতে মরিচ ও 2,850 হেক্টর জমিতে চাষ হচ্ছে গাঞ্জিয়া ধান। তবে এসব ফসল চাষে ব্যবহার করা সার, কীটনাশক আর বীজের লাগাম ছাড়া দামে বিপাকে কৃষক। কিনা না হচ্ছে 730 টাকা কেজি ভুট্টা, কিনে নিয়ে এলে সারটা রেলে সব খরচা পাইতে শুদ্ধ মনে করেন যে বিঘে 1010 টাকা খরচা হয়। 100 মিলি ওষুধ নিবার গেলে প্রায় 380 টাকার মতো নেয়। ওই ওষুধপাতি দিতে দিতে নাচটা 40,000 টাকার মতো খরচ হয়ে গেল। পরে 50 শতক ধরে ভেঙে দিলাম, ভেঙে দিয়ে আবার দেখতেই পারছেন এগুলা গাড়ছি। কৃষি বিভাগ বলছে চলতি মৌসুমে ব্যাপক ফলন আসবে প্রতিটি ফসলেই। সেই সাথে অনাবাদি বালুচরে বিভিন্ন ফসল ফলিয়ে কৃষকের ভাগ্য উন্নয়নের পাশাপাশি অর্থনৈতিক সমৃদ্ধিও আসবে বলে আশাবাদী কৃষি কর্মকর্তারা। বর্তমানের যে আবহাওয়া এবং কৃষকদের যে চেষ্টা এবং মাঠ কর্মীরা মাঠে আছে, উপসহকারী কৃষিকর্ম, তাদের সকলের সচেষ্টায় আশা করা যাচ্ছে যে কৃষক যদি সঠিকভাবে পরিচর্যাগুলো করে, আশা করা যাচ্ছে তারা এই ফসল চাষ করে লাভবান হবে। যমুনা নদীগর্ভের ঠিক এই জায়গাটিতে একসময় বসতি ছিল। রাতের আধারে চোখের পলকে নদী সেই বসতি কেড়ে নিয়েছে। বছর কয়েক পর ফিরিয়ে দিয়েছে ফসলি জমি করে। এখন প্রতি বছরই চর জাগে, আর সেই জেগে ওঠা চরে খেটেই জীবন চলে এখানকার মানুষের। রাজীব সেলিম, এখন বগুড়া। নওগাঁয় বাজারে উঠতে শুরু করেছে আমন ধান। 2 সপ্তাহের ব্যবধানের প্রকারভেদে প্রতিমন ধানের দাম বেড়েছে 50 থেকে 60 টাকা। এ নিয়ে আরও জানাতে নওগাঁর মহাদেবপুর চককুড়ি হাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্বাস আলী। আব্বাস, কত টাকা মন দরে বিক্রি হচ্ছে ধান? ধানের যে দাম বাড়লো, কৃষকরা আসলে কি বলছেন? রাত্রি নওগাঁয় এখন পুরো দমে আমন ধান কাটামাড়াই চলছে, আর এইসব ধান এখন কৃষকরা বিক্রি করার জন্য হাটে নিয়ে আসছেন এবং ভালো দাম পেয়ে তারা লাভবান হচ্ছেন। আমি অবস্থান করছি নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার চকগুড়ি হাটে। এই হাটে আজ আমন মৌসুমে যে ধান B49 বিক্রি হচ্ছে 1350 থেকে 1360 টাকা এবং স্বর্ণ 5 বিক্রি হচ্ছে 1310 থেকে 1320 টাকা। অর্থাৎ গত 2 সপ্তাহের ব্যবধানে প্রতি মন ধানের দাম 50 থেকে
টাকা বেড়েছে। তবে পুরনো যে বোরো মৌসুমের ধান সেগুলো স্থিতিশীল অবস্থায় রয়েছে, অর্থাৎ জিরাশাইল এবং কাটারি ভোগ ধান বিক্রি হচ্ছে ১৬০০ থেকে ১৬২০ টাকা মন। কৃষকরা বলছেন যে আমন মৌসুমে তাদের ধানের উৎপাদন ভালো হয়েছে, অর্থাৎ প্রতি বিঘাতে তাদের ১৬ থেকে ২০ মন পর্যন্ত ধানের উৎপাদন হয়েছে এবং বিঘাপ্রতি তাদের খরচ পড়েছে ৮ থেকে ১০,০০০ টাকা। এদিকে ব্যবসায়ীরা বলছেন যে বাজারে আসলে ধানের পরিমাণ কিছুটা কম এসেছে, কারণ কৃষকরা টাকার প্রয়োজন তেমন হচ্ছে না, যার কারণে ধানের সরবরাহ কমেছে এবং দাম বেড়েছে। তারা বলছেন যে ২ সপ্তাহের ব্যবধানে ৫০ থেকে ৬০ টাকা দাম বেড়েছে এবং চালকলগুলোতে আসলে ধানের চাহিদা বেড়ে যাওয়ার কারণে ব্যবসায়ী যারা রয়েছেন তারা প্রতিযোগিতা করে ধান কিনছেন। আর খাদ্য গুদামের কথা যদি বলি, যে গত ১৭ই নভেম্বর থেকে জেলায় ধান চাল সংগ্রহ শুরু হয়েছে। জেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয় তথ্য মতে আমন মৌসুমের ধান ৩৩ টাকা কেজি দরে ১৩,০০০ টন ধান সংগ্রহ শুরু হবে। যেহেতু ৩৩ টাকা কেজি দরে প্রতিমন ধানের দাম পড়ছে ১৩২০ টাকা মন, সেখানে খোলা বাজারে আসলে মোটা ধান বিক্রি হচ্ছে ১৩০০ টাকার উপর, যার কারণে কৃষকরা আসলে খাদ্য গুদামে ধান দিতে তেমন আগ্রহ দেখা যাচ্ছে না, কারণ খাদ্য গুদামে ধান দিতে গিয়ে তাদের খরচ কিছুটা বেশি পড়ছে এবং ধান পরিষ্কার এবং ধুলা বালি মুক্ত ধান আসলে সেখানে দিতে হয়। আর সিদ্ধ চাল ৪৭ টাকা কেজি দরে ২০,০০০ টন এবং ৪৬ টাকা কেজি দরে আতপ চাল ৩,৮০০ টন খাদ্য গুদাম এবার সংগ্রহ করবে। আর জেলা কৃষি বিভাগের তথ্য মতে এবছর জেলায় প্রায় ১,৯৬,০০০ হেক্টর জমিতে আমন ধান চাষাবাদ হয়েছে, যা থেকে প্রায় ৯,৮৪,০০০ টন উৎপাদনের সম্ভাবনা। ইতিমধ্যে প্রায় বলা যায় যে প্রায় ৬০% ধান কাটামাড়াই শুরু হয়েছে। তো ব্যবসায়ীরা বলছেন যেহেতু কৃষকরা আসলে এখন ধান কম নিয়ে আসছেন, ধানের দাম বেড়েছে, তবে ধানের দাম আরও কিছুটা কমার সম্ভাবনা রয়েছে, কারণ আগামীতে যখন হালকাতা শুরু হবে তখন আসলে বাজারে ধানের সরবরাহ বাড়বে এবং ধানের সরবরাহ বাড়লেও তারা বলছেন যে প্রায় ১২৫০ টাকার নিচে আসলে এইসব ধান আসলে বেচা বিক্রি হবে না বলে তারা জানিয়েছে। তবে যেহেতু এখন ধানের পরিমাণ কম আসছে, যার কারণে আসলে তাদেরকে প্রতিযোগিতা করে বেশি দাম দিয়ে ধান কিনে আসলে এই চালকলগুলোতে সরবরাহ করা হচ্ছে। তো এই ছিল আমার কাছে এই হাট থেকে আমন ধানের দাম নিয়ে সবশেষ। নওগাঁর ধানের হাট থেকে যুক্ত ছিলেন সহকর্মী আব্বাস আলী। সপ্তাহের ব্যবধানে পাইকারিতে কমেছে ডিমের দাম, হালিতে কমেছে ২ টাকা, তবে প্রভাব নেই খুচরা বাজারে। এ নিয়ে আরও জানাতে নতুন বাজার ডিমের আড়ত থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইফতেখার রায়হান। ইফতেখার, পাইকারিতে ডিমের দাম কমলেও খুচরা বাজারে প্রভাব না পড়ার কারণ কি বলছেন আসলে ব্যবসায়ীরা? জি, রাত্রে আসলে গাজীপুরের বাজারগুলোতে আমরা দেখেছি যে শীতকালীন যে সবজি সেটির কিন্তু সরবরাহ বেড়েছে এবং এই শীতকালীন সবজির সরবরাহ বাড়ার কারণে কিন্তু ডিমের বাজারে স্বস্তি ফিরে এসেছে। অর্থাৎ ডিমের বাজার গত বেশ কিছুদিন ধরে আমরা দেখছিলাম যে নিম্নমুখী ছিল এবং ডিমের যে দর সেটি কিন্তু কমছে এবং এই দামটি কিন্তু কমছে মূলত পাইকারি বাজারে এবং পাইকারি বাজারে আমরা দেখছিলাম যে প্রায় প্রতিদিনই কিন্তু যে এখানে কিন্তু পাইকারি বাজারে প্রত্যেকটি ডিমে কিন্তু পয়সায় হিসাব করা হয়, অর্থাৎ প্রতিদিনই ১০ পয়সা ২০ পয়সা করে কমছে প্রতি পিস ডিমে এবং সেই দাম কমার রেশ কিন্তু এখনো কিন্তু রয়েছে। অর্থাৎ প্রতিদিনই ডিমের দাম যে নিম্নমুখী, আজকে বাজারে আমরা দেখেছি যে পাইকারি বাজারে প্রতি পিস ডিম বিক্রি হচ্ছে ১১ টাকা ৭০ পয়সায়, ১০ টাকা ৭০ পয়সায়, যেটি কিন্তু আজকে থেকে ১ সপ্তাহ আগে ছিল ১১ টাকা ১০ পয়সা। অর্থাৎ প্রতি পিস ডিমে কিন্তু ৪০ পয়সা থেকে ৫০ পয়সা ১ সপ্তাহের ব্যবধানে কমেছে এবং হালিতে কিন্তু কমেছে ২ টাকা। তবে পাইকারি বাজারে আজকে ৪২ টাকা ৮০ পয়সায় প্রতি হালি ডিম বিক্রি হলো, সেটি কিন্তু খুচরা বাজারে এর কোনো প্রভাব পড়েনি। আমরা দেখেছি খুচরা বাজারে সে পুরনো দামই কিন্তু বিক্রি হচ্ছে, অর্থাৎ ৫০ টাকা করে হালি বিক্রি হচ্ছে। কোথাও কোথাও আমরা দেখেছি যে খুচরা প্রতি পিস ডিম কিন্তু বিক্রি হচ্ছে ১৫ টাকায় এবং এই অবস্থায় কিন্তু আমরা কিন্তু যারা ব্যবসায়ী রয়েছেন তাদের সাথে কথা বলেছেন, তারা আমাদেরকে জানিয়েছেন মূলত ডিমের সরবরাহ কিংবা যে সরবরাহ কিন্তু আগের মতোই রয়েছে, তবে বাজারে যেহেতু শীতকালীন সবজির এখন সরবরাহ বেড়েছে, পাশাপাশি ক্রেতাদেরও একটি ঝোঁক রয়েছে শীতকালীন সবজিগুলোর উপর, যে কারণে
ডিমের কিন্তু চাহিদা খুব একটা তেমন একটা বাড়েনি, যে কারণে ডিম যে পরিমাণ সরবরাহ রয়েছে বাজারে সেই পরিমাণ দাম কিন্তু খুব একটা দামে তরতম্য হচ্ছে না। এবং খুচরা বাজারে এই দামের পার্থক্যটি তৈরি না হওয়ার পিছনে পাইকারি ব্যবসায়ীরা বলছেন যে আসলে সেখানে কোনো ধরনের বাজার মনিটরিং নেই, অর্থাৎ পাইকারি বাজারগুলোতে ভোক্তা অধিকার সহ যে প্রশাসনের যে তদারকি থাকে এবং দাম নিয়ন্ত্রণে রাখার জন্য যে ধরনের তদারকি ব্যবস্থা থাকে সেটি কিন্তু খুচরা বাজারে না থাকার কারণে এই ধরনের যে একটি পাইকারি এবং খুচরা বাজারের মধ্যে যে একটি পার্থক্য দামের সেটি কিন্তু রয়েছে, এবং সেখানে কোনো ধরনের বাজার মনিটরিং না থাকার কারণেই পাইকারি খুচরা বাজারে ডিমের দাম কমানো যাচ্ছে না। এবং এক্ষেত্রে কিন্তু যারা ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন যে যেন পাইকারি বাজারও যেন এই পাইকারি বাজারের পাশাপাশি যেন খুচরা বাজারে যেন বাজার তদারকি করা হয়, সেক্ষেত্রে কিন্তু খুচরা পর্যায়ে অর্থাৎ ভোক্তা পর্যায়ে কিন্তু ডিমের দাম আরো কমে আসবে বলে তারা জানিয়েছে। তো সবকিছু মিলিয়ে সবজির চাহিদা বা সবজির সরবরাহ বাড়ার কারণে কিন্তু বাজারে এখন ডিমের দাম কমছে, তবে খুচরা বাজারে এর প্রভাব এখনো পড়তে শুরু করেনি। তো সবকিছু মিলিয়ে এই ছিল আমার কাছে গাজীপুর থেকে ডিমের আড়ত থেকে সবশেষ তথ্য। গাজীপুরের ডিমের বাজার থেকে যুক্ত ছিলেন সহকর্মী ইফতেখার রায়হান। একসময় আলাদা আলাদা পণ্যের জন্য বিভিন্ন বাজারে ঘুরতে হলেও সুপার শপ সেই কষ্ট কমিয়েছে। সব ধরনের পণ্যই মিলছে একই ছাদের নিচে। শেরপুরেও দিন দিন বাড়ছে সুপার শপের সংখ্যা। ভালো সাড়া পাওয়া ও লাভজনক হওয়ায় এই খাতে বিনিয়োগ বাড়াচ্ছে ব্যবসায়ীরা। জাহিদুল খান সৌরভের প্রতিবেদন। গ্রাম বা শহর সব স্থানেই মানুষকে কম বেশি বাজারে যেতে হয়, আর বাজার মানেই অপরিচ্ছন্ন আর ভিড়ে ঠাসা অস্বস্তিকর পরিবেশ। আবার দরদাম করতে গিয়ে মেজাজ হারান অনেকেই। এমন তিক্ত অভিজ্ঞতার বিপরীতে শহুরে জীবনে অনেকটা স্বস্তি এনেছে সুপার শপ। সুপার শপে কেনাকাটা মানেই এক ছাদের নিচে নিত্য প্রয়োজনীয় সব পণ্যের সমাহার। চিরচেনা হাকডাকের বিপরীতে শীতাতপ নিয়ন্ত্রিত পরিপাটি সজ্জার বিশাল বাজারের সম্ভার। নিত্যপণ্য থেকে পোশাক পরিচ্ছদ বা খেলনা সবই মেলে সুপার শপে। শৌখিন সজ্জা সামগ্রী বা জীবন রক্ষাকারী ওষুধও বাদ নেই। পছন্দসই পণ্য বাছাই করে ঝুড়ি ভরার সুযোগ শুধু উচ্চ আয়ের মানুষকেই সুপার শপে টানছে না, মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্তও সুযোগ পেলে ঢু মারার চেষ্টা করেন সুপার শপে। 2020 সালে শেরপুর জেলা শহরে প্রথমবারের মতো যাত্রা শুরু করে সুপার শপ। সময়ের পরিবর্তনে জেলায় সুপার শপের সংখ্যা 10-এর বেশি। এদিকে ক্রেতাদের সংখ্যা বৃদ্ধি ও বিক্রি ভালো হওয়ায় বিনিয়োগ বাড়াচ্ছেন সুপার শপ মালিকরা। ব্যবসায়ী প্রতিযোগিতা বাড়ায় সুপার শপগুলো অনেক পণ্য ছাড় দিয়ে থাকে। নিয়মিত ক্রেতাদের ডিসকাউন্ট কার্ডও দেয় তারা। প্রচলিত বাজারে কেনাকাটার তুলনায় সুপার শপের সময় বাঁচে অনেকটা। বাইরের দোকানে প্রতারণার অনেক চান্স থাকে, কিন্তু এই সুপার শপ থেকে যখন কিনি তখন কোনো প্রতারণার চান্স থাকে না। সুপার শপে এলে আমি সবকিছু পাই, আর ওনাদের ব্যবহারও খুব ভালো, ওনাদের সার্ভিস খুবই ভালো। মাছ, মাংস, কসমেটিক ইত্যাদি এগুলো কেনার জন্য আমাদের অন্য কোনো দোকানে যেতে হচ্ছে না, তাই আমরা এখান থেকে কেনাকাটা করি আর কি। দামাদামির কোনো অপশন নাই, এক জায়গায় সবকিছু পাচ্ছি, এটাই। বাজারে বিক্রি হওয়া পণ্যের কোনটি আসল আর কোনটি নকল তা বুঝে ওঠা দুষ্কর। তবে এক্ষেত্রে সুনাম নষ্ট, জরিমানা এড়ানো ছাড়াও ক্রেতা হারানোর ভয়ে ভেজাল পণ্য বিক্রির বিষয়ে সতর্ক থাকে প্রতিষ্ঠানগুলো। আমাদের এখানে সবাই মাল কিনতে এসে ভালো প্রোডাক্ট পায়, ভালোভাবে কেনাকাটা করে, এমআরপি থেকে দাম কমে থাকে। আধুনিক যুগ, সুপার শপ হয়েছে, এই জন্য কাস্টমার আমাদের কাছে আসে, এরপরে আমরা ভালো সার্ভিস দিই আর কি। দাম কম, মান গুণগত মান ভালো আমাদের দোকানে। কোনো উদ্যোক্তা সুপার শপ ব্যবসায় আগ্রহী হলে শেরপুর চেম্বার অব কমার্সের ঋণ সহায়তা সহ বিভিন্ন সহযোগিতার কথা জানান শেরপুরের ব্যবসায়ী সংগঠনের নেতারা। ক্রেতা আকর্ষিত করার জন্য সকল ধরনের সব আইটেমই এখানে পাওয়া যায়, মাংস থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় যা কিছু আছে এভরিথিং। এবং নতুন উদ্যোক্তা কেউ যদি সৃষ্টি হতে চায় তো যত রকম সাহায্য সহযোগিতা আছে শেরপুর চেম্বারের পক্ষ থেকে সর্বাত্মক সাহায্য সহযোগিতা করবে। আধুনিক ব্যবসার জগতে এক নব সংস্করণ এই সুপার শপ ব্যবসা। আধুনিকতার সকল সংযোজন থাকায় দিনে দিনে জনপ্রিয়তার শীর্ষ অবস্থান করছে এই সুপার শপগুলো। এছাড়া ভালো মন্দ পণ্য যাচাইয়ে এবং ক্রয়ে এক অন্যতম প্রসিদ্ধ স্থান এটি। জাহিদুল খান সৌরভ, এখন শেরপুর। হিলি সীমান্তের গ্রামীণ জনপদে সেলাইয়ের কাজ করে সংসারের সচ্ছলতা ফেরাচ্ছেন নারীরা। নানা বয়সী মানুষের পোশাক সেলাই করে উপার্জন করছেন তারা, যা থেকে প্রতি মাসে জনপ্রতি আয় করছেন 5 থেকে 10 হাজার টাকা। স্বল্প সুদে ঋণ পেলে এ খাতে আরও ভালো
করা সম্ভব বলে সীমান্তের এই নারীরা মনে করছেন। গ্রামীণ নারীদের আরও এগিয়ে নিতে সরকারি সহযোগিতা ও প্রশিক্ষণের আশ্বাস মহিলা বিষয়ক অধিদপ্তরের। সহকর্মী সোহেল রানার প্রতিবেদন। সীমান্ত লাগোয়া মিশনপাড়া এলাকার রাশেদা বেগম একসময় তার পুরো সংসার নির্ভরশীল ছিল স্বামীর আয়। তবে সেলাইয়ের প্রশিক্ষণ নিয়ে এখন নিজেই সংসারের হাল ধরেছেন। যে আয়ে সংসার চালানোর পাশাপাশি চলছে 3 সন্তানের লেখাপড়ার খরচ। শুধু রাশেদাই নয়, সীমান্ত এলাকার বিভিন্ন গ্রামগঞ্জের নারী এখন সেলাই প্রশিক্ষণ নিয়ে বাড়িতে বসেই এই কাজ করছেন। সংসারের সচ্ছলতা ফেরার পাশাপাশি গ্রামীণ অর্থনীতিতেও ভূমিকা রাখছেন তারা। তবে সরকারিভাবে প্রশিক্ষণ ও স্বল্প সুদে ঋণ পেলে এ খাতে আরও ভালো করার আশা সীমান্তের নারীদের। সেলাই মেশিনের কাজ শিখে আমি এটা দিয়ে এখন আমার 2 মেয়েকে লেখাপড়া শিখাই। আমার সংসারে যেটা ঘাটতি ছিল সেটা এখন পূরণ হয়ে গেছে। মানুষের আমাকে যে পোশাক দিবে সেগুলো আমি তৈরি করে তাদের দেবো। এ থেকে আমার সংসারে অনেক উপার্জন আমি নিতে পারবো। কাজে হচ্ছে, আমার বাইরেও যাইতে হইতাছে না কাজের জন্য। 4-5 জন কাজ করে, কারিগর রাখছি, আমি কাপড় কাটি, তারা সেলাই করে। আর যদি একটু হেল্প হতো আরো কয়েকজনকে আমি কাজে নিতাম, নিয়ে আমার ব্যবসাটা একটু বড় করতাম। সরকারিভাবে স্বল্প পরিমাণ সেলাইয়ের প্রশিক্ষণের সুযোগ রয়েছে, কিন্তু সেখানে বেশিরভাগই অংশ নিতে পারেন না। তাই গ্রামীণ নারীদের এগিয়ে নিতে বিনামূল্যে সেলাই প্রশিক্ষণ দিয়ে যাচ্ছেন স্থানীয় এক প্রশিক্ষক। ব্যক্তিগতভাবে এ পর্যন্ত প্রায় 3000-এর বেশি নারীকে সেলাই প্রশিক্ষণ দিয়েছেন তিনি। আমাদের এই সীমান্তবর্তী এলাকায় মানুষের কর্ম নাই, যার কারণে এটার পাশাপাশি যদি সে সংসারে একটু সাপোর্ট দিতে পারে, এর জন্যই ফ্রি শিক্ষা দেওয়া হয় আর কি। এদিকে সীমান্ত এলাকার গ্রামীণ জনপদের অর্থনীতিতে ভূমিকা রাখা নারীদের আর্থিক সহায়তা ও আরও উন্নত প্রশিক্ষণের দাবি সমাজকর্মীদের। আর সব ধরনের সহযোগিতার আশ্বাস মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তাদের। তারা সেলাই মেশিনের মাধ্যমে বিভিন্নভাবে জামা কাপড় তৈরি করতেছে, কাঁথা সেলাই করতেছে। এইসব নারীদেরকে আরও এগিয়ে নেওয়ার ক্ষেত্রে আমি মনে করি যে সরকারের এখানে পৃষ্ঠপোষকতার দরকার আছে, সরকারের সহযোগিতার দরকার আছে। যেসব গ্রামীণ মহিলারা সেলাই কাজ করে স্বাবলম্বী হতে চায়, আমাদের মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে স্বল্প সুদে ক্ষুদ্র ঋণ দেওয়া হয় তাদেরকে ক্ষুদ্র উদ্যোক্তা তৈরি করার জন্য। সীমান্তবর্তী উপজেলার গ্রামীণ জনপদে প্রায় 1000 খানেক নারী এখন সেলাইয়ের কাজ করে সচ্ছলতা ফেরাচ্ছেন সংসারে, সেই সাথে ভূমিকা রাখছেন গ্রামীণ অর্থনীতিতে। এখন হিলি। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। কাতারের বিভিন্ন শহরে গিয়ে প্রবাসীদের পাসপোর্ট তৈরিতে ভ্রাম্যমাণ সেবা চালু করেছে বাংলাদেশ দূতাবাস। দূতাবাসের এমন উদ্যোগে খুশি প্রবাসীরা। কাতার থেকে আনোয়ার হোসেন মামুনের তথ্য ছবিতে বিস্তারিত। পাসপোর্ট তৈরিতে প্রবাসীদের ভ্রাম্যমাণ সেবায় নেমেছেন কাতারে থাকা বাংলাদেশ দূতাবাসের পাসপোর্ট সংশ্লিষ্ট কর্মকর্তারা। এতে পাসপোর্ট তৈরির দুশ্চিন্তা থেকে রেহাই পেয়েছেন দূতাবাস থেকে দূরের শহরে কর্মরত রেমিটেন্স যোদ্ধারা। দূতাবাসে না গিয়েই পাসপোর্ট ফেরিওয়ালাদের সেবা পেয়ে খুশি প্রবাসীরা। এই উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান তাদের। বাংলাদেশ এম্বাসিতে যাইতে পারি না আমাদের কাজের জন্য, তো আলহামদুলিল্লাহ এখানে আমরা যে সার্ভিসটা পাইছি আলহামদুলিল্লাহ অনেক ভালো। বাংলাদেশ এম্বাসিতে যাওয়া লাগতো আগে, এখন আর যাওয়া লাগে না। মোবাইল সার্ভিসের কারণে আমাদের যারা শুক্রবার ফ্রাইডে বন্ধ থাকে তাদের জন্য অনেক সুযোগ সুবিধা। মূলত সারা বিশ্বে প্রবাসী বাংলাদেশিদের এমআরপি পাসপোর্ট নবায়ন বন্ধ করার পর দূতাবাসগুলোতে পাসপোর্ট আবেদনের চাপ বেড়েছে। এমন অবস্থায় দূতাবাসে পাসপোর্ট সেবার চাপ কমাতে এবং প্রবাসীদের ব্যস্ততা বিবেচনায় সাপ্তাহিক ছুটির দিন দোহার দূরবর্তী বিভিন্ন এলাকায় গিয়ে ভ্রাম্যমাণ পাসপোর্ট সেবার সিদ্ধান্তের কথা জানালেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। শুক্রবারে বিভিন্ন জায়গায় গিয়ে থাকে, সেটা এম্বাসিতে দূরে, যেখান থেকে সাধারণত মানুষের যাতায়াত কষ্ট হয় এম্বাসিতে যাওয়ার জন্য, এবং সেটা আমরা আগে থেকে প্রচার করে দিই। অনেক কোম্পানি আছে বাংলাদেশের অনেক প্রবাসীরা যারা শুক্রবার ছাড়া ছুটি পান না, বাকি দিনগুলোতে তাদের কর্মরত থাকতে হয় বিভিন্ন কাজে। সুতরাং এই সার্ভিসটা তাদের জন্য অনেক উপকার এবং কার্যকর। এই প্রক্রিয়ায় বেশিরভাগ প্রবাসীদের সেবা দেওয়ার লক্ষ্যে অনলাইনের মাধ্যমে পাসপোর্টের আবেদন ফর্ম পূরণ করে নির্দিষ্ট ভ্রাম্যমাণ পাসপোর্ট সেবা কেন্দ্রে যেতে বলা হয়েছে। সেই সঙ্গে মূল পাসপোর্ট ফটোকপি, কাতারের আইডির ফটোকপি এবং বাংলাদেশের এনআইডি বা জন্ম নিবন্ধন নিয়ে যেতে হবে। এখন কাতার। ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার আত্মরক্ষার অধিকার আছে বলে মন্তব্য করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং ইউন। তাই রাশিয়ার সার্বভৌমত্ব রক্ষায় সর্বাত্মক সহযোগিতা ও সমর্থন দিয়ে যাবে পিয়ংইয়ং। কিম জং উনের অভিযোগ, রুশ ভূখণ্ডে হামলা চালাতে ইউক্রেনকে বাধ্য করেছে যুক্তরাষ্ট্র ও পশ্চিমারা। আর যুক্তরাষ্ট্র বলছে রাশিয়া সেনা পাঠিয়ে যুদ্ধকে আরও প্রসারিত করছে উত্তর কোরিয়া। বিস্তারিত জানাচ্ছেন তানভীর জনি।
রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে সম্পর্ক এখন নতুন উচ্চতায় পৌঁছেছে। সম্প্রতি কৌশলগত সামরিক অংশীদারিত্বের চুক্তি সই করেছে দুই দেশ। চুক্তি অনুযায়ী এক দেশ আক্রমণের শিকার হলে অন্য দেশ সামরিক ও অন্যান্য সহায়তা নিয়ে পাশে দাঁড়াবে। এছাড়া উত্তর পূর্ব এশিয়ায় ক্ষমতার ভারসাম্য বজায় রাখতে একসঙ্গে কাজ করবে মস্কো ও পিয়ংইয়ং। এদিকে দুই দেশের সম্পর্ক আরও প্রসারিত করতে উত্তর কোরিয়া সফরে গেছে রুশ প্রতিনিধি দল। KCNA জানায়, গেল শুক্রবার রুশ প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই ভ্যালোসভের সঙ্গে বৈঠকে রাশিয়াকে সর্বাত্মক সমর্থনের কথা জানান কিম জং উন। বলেন, পশ্চিমাদের বিরুদ্ধে যে কোনো পদক্ষেপ নিতে পিছুপা হবে না তার দেশ। এ সময় উত্তর কোরিয়ার নেতা অভিযোগ করেন, পশ্চিমাদের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রুশ ভূখণ্ডে হামলা চালাচ্ছে ইউক্রেন। রাশিয়ার উচিত শত্রুপক্ষের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া। গত বছরের সেপ্টেম্বরে মস্কো ও পিয়ংইয়ং নেতাদের শীর্ষ বৈঠকের পর দুই দেশের সম্পর্কে উন্নতি ঘটতে থাকে নাটকীয়ভাবে। রাশিয়ার অভ্যন্তরে ইউক্রেনের হামলার নিন্দা জানিয়ে উত্তর কোরিয়া বলছে, যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে সংঘাত আরও দীর্ঘায়িত হবে। যুক্তরাষ্ট্রের দায়িত্বজ্ঞানহীন পদক্ষেপে হুমকির মুখে পড়বে গোটা বিশ্ব। এমন পরিস্থিতিতে শঙ্কায় আছেন রাশিয়া ও ইউক্রেনের বাসিন্দারা। Думаю, ему самому на этом белом свете недолго осталось. Решил всех за собой утянуть, чтобы там ему не скучно, наверное, было. Что тут еще можно подумать? Я в Москву переехала относительно недавно по учебе. До этого я жила в Севастополе. И это очень страшно. Тут не чувствуется, там страшно. Ну, ці заяви, їх якби 50 на 50, тому що неадекватна країна, неадекватний лідер, він може і брехати. Зараз погана обстановка в країні, тому ми уважніше. Що думаємо? Нічого хорошого не думаємо. Думаємо. এদিকে পশ্চিমা সামরিক জোট নেটো, যুক্তরাষ্ট্র, ইউক্রেন ও দক্ষিণ কোরিয়ার ধারণা, রাশিয়ায় 10,000-এর বেশি সেনা পাঠিয়েছে উত্তর কোরিয়া, যারা এরই মধ্যে সম্মুখ যুদ্ধে অংশ নিয়েছে। এছাড়া গোলাবারুদ, ক্ষেপণাস্ত্র ও বিভিন্ন সামরিক অস্ত্র সরবরাহ করেছে দেশটি, যদিও মস্কো ও পিয়ংইয়ং বিষয়টি অস্বীকার করে আসছে। তানভীর জানি, এখন বিশ্ব। ব্ল্যাক ফ্রাইডের মধ্য দিয়ে শুরু হলো বড়দিনের কেনাকাটার মৌসুম। মাছের 26 দিনে কেমন বিক্রি হবে সেটাই বলে দেবে ব্ল্যাক ফ্রাইডে, বলছেন বিক্রেতারা। বিশাল মূল্য ছাড়ে পছন্দের পণ্য কিনতে দোকান খোলার আগেই লম্বা ভিড়। যদিও এবছর ভিড় অনেকটা কম বলছেন ক্রেতারা। বিস্তারিত জানাচ্ছেন নুছাত কামাল। মূল্যস্ফীতি আকাশ ছুঁয়েছে, কিন্তু ব্ল্যাক ফ্রাইডের কেনাকাটা এমন কিছুই বোঝার উপায় নেই। মূল্য ছাড়ের শতভাগ সুযোগ নিতে ছুটে যাচ্ছেন ক্রেতারা। ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে একটি শপিং মল থেকে টেলিভিশন সেট কিনে খুশি এই ব্যক্তি, পেশায় নির্মাণ শ্রমিক। ক্রয় ক্ষমতা সীমিত হলেও বিশাল মূল্য ছাড়ের পর টিভি হাতের নাগালে এসেছে এই ব্যক্তির। যুক্তরাষ্ট্রে থ্যাঙ্কসগিভিং এর পরের শুক্রবার বিশেষ মূল্য ছাড়ের উৎসব চলে দেশ জুড়ে। গেল কয়েক বছর ধরে বিশ্বের আরও অনেক দেশের সাথে এই রীতি গ্রহণ করেছে দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলাও। গেল অক্টোবরে দেশটিতে মূল্যস্ফীতি ছিল বছরের সর্বোচ্চ 23% বেশি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে অনেক নিত্যপণ্যই চলে গেছে সাধারণ ভেনেজুয়েলানদের নাগালের বাইরে। এমন সময়েই মূল্য ছাড়ে কেনাকাটার এই উৎসব। যে দেশে এই ব্ল্যাক ফ্রাইডের প্রচলন শুরু, সেখানে পরিস্থিতি আরও উৎসবমুখর। শহরে শহরে বিভিন্ন শপিং মলের সামনে দোকানপাট খোলার কয়েক ঘন্টা আগে থেকেই হাজারে হাজারে মানুষ। নর্থ ফেস, কোচ, পোলো, র্যালফ লরেন সহ বড় বড় দোকানের সামনে সব শেষ হয়ে যাবার আগেই পছন্দের পণ্যটি লুফে নেওয়ার অপেক্ষায় সবাই। ভিড় সামনে ক্রেতাদের সর্বোচ্চ সেবা দিতে প্রস্তুত বিক্রেতারাও। থ্যাঙ্কসগিভিং থেকে শুরু করে বড়দিন পর্যন্ত কেনাকাটার জন্য 26 দিন হাতে আছে মার্কিন ক্রেতাদের। বাজার বিশেষজ্ঞদের আভাস, এবারের ব্ল্যাক ফ্রাইডেতে যুক্তরাষ্ট্রে প্রায় 1100 কোটি ডলারের পণ্য বিক্রি হতে পারে, যা আগের বছরের তুলনায় প্রায় 10% বেশি। এবার সশরীরে কেনাকাটায় যোগ দিতে পারেন 8 কোটি 56 লাখ ক্রেতা, যা গত বছর ছিল 7 কোটি 60 লাখ। যদিও ক্রেতারা বলছেন ভিড় আগের তুলনায় খানিকটা কমই। মার্কিন অর্থনীতিতে ভোক্তা ব্যয় প্রায় 70%, যার বড় অংশ জুড়ে রয়েছে খুচরা ব্যবসা। নুছাত কামাল, এখন বিশ্ব। শেষ করছে এখন সকাল, তার আগে শিরোনামগুলো আরও একবার।
21 আগস্ট গ্রেনেড হামলা মামলার ডেথ রেফারেন্স ও আপিলের রায় আজ। দণ্ড বহাল থাকবে কিনা জানাবেন হাইকোর্ট। দুর্নীতির মাত্রা অনুসন্ধানে প্রস্তুত শ্বেতপত্র প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর আজ। থাকছে অর্থনীতির সামষ্টিক ও খাত ভিত্তিক সুপারিশও। চাঁদপুরের নদীগুলোতে ইলিশের আকাল থাকলেও রেকর্ড চিত্র উৎপাদনে। মৎস্য বিভাগের দেখানো হিসাব নিয়ে প্রশ্ন। এবং বগুড়ায় যমুনার নতুন চরগুলোতে চাষাবাদে অতি খরচের চাপে কৃষক, সঠিক পরিকল্পনার আবাদ বাড়ানোর পরামর্শ। শেষ করছি এখন সকাল। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।